1854 সালের 15ই অগস্ট মঙ্গলবার সকাল 8:30 প্রথম ট্রেন ছাড়ল হাওড়া থেকে। 38 কিলোমিটার দূরে হুগলি পৌঁছলো ঠিক 10টা 1-এ। প্রথম ট্রেন যাত্রায় সামিল হওয়ার জন্য 3000 দরখাস্ত জমা পড়েছিল। তার মধ্যে 800 জনের সৌভাগ্য হয়েছিল ওই ট্রেনে যাওয়ার। দূরত্বের হিসেবে এটিও লোকাল ট্রেনই বলা যায়। দেশে প্রথম রেল কলকাতাতেই চলার কথা। স্যার মার্ক টুলের লেখায় জানা যায়, The first train in India might well have run from Calcutta if it hadn't been for a careless captain who sank the ship carrying the first carriage for the East India Railway and a careless clerk who dispatched the first locomotive to Australia instead of India. বিলেত থেকে রেলগাড়ি বহন করে আনা জাহাজ গুডউইল গঙ্গাসাগরের কাছে স্যান্ড হেডে ডুবে যাওয়া আর ইঞ্জিন ফেরারি কুইন বহনকারী জাহাজ ভুলবশত অস্ট্রেলিয়া চলে যাওয়া ছাড়াও আরেকটি কারণে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি প্রথম হতে পারেনি। ইঙ্গো ফরাসি বৈরিতার কারণে ফরাসি অধিকৃত চন্দননগরের ওপর দিয়ে রেল লাইন পাতার অনুমতি দিতে ফরাসি সরকার প্রথমে অস্বীকার করে। দীর্ঘ আলাপ আলোচনার পর মেলে সেই অনুমতি। লোকাল কথাটার সাধারণ মানে হলো স্থানীয়, আর লোকাল ট্রেন হলো ভারতীয় রেলের কম দূরত্বের যাত্রীবাহী রেল পরিষেবা। গ্রাম অথবা শহরতলি থেকে রোজগার প্রয়োজনে যে ট্রেনের ওপর আমাদের ভরসা, তাই হলো লোকাল ট্রেন। দৈনিক কম সময়ের ব্যবধানে যাতায়াতকারী এই ট্রেন প্রায় প্রতি স্টেশনেই দাঁড়ায়। তবে গ্যালোপিং লোকালও কিন্তু আছে, যেগুলি কম যাত্রা বিরতি দিয়ে শুধু বড় আর জাংশন স্টেশনগুলিতে থেমে অন্য লোকালের থেকে তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। সাধারণত এক শহর থেকে অন্য শহর ও শহরতলির মধ্যে লোকাল ট্রেনগুলি যোগাযোগ স্থাপন করে, কিন্তু শহরতলির প্যাসেঞ্জার ট্রেনও লোকাল ট্রেনের মতোই চলে। তবে সেগুলি সাধারণত ঘন্টায় একবার বা দিনে মাত্র কয়েকবার হাই ফ্রিকোয়েন্সি পরিষেবা দেয়। নিত্যযাত্রীদের জন্য এককালীন তুলনামূলক কম টাকা দিয়ে মাসিক পাস বা মান্থলি কার্ড পরিষেবা রয়েছে লোকাল ট্রেনে চড়ার ক্ষেত্রে। তবে এতে যাত্রী সাধারণের লাভ হলেও রেলের কিছু ক্ষতি হয়, এবং তাই রেলে প্রতি বছরই সরকারি ভর্তুকির প্রয়োজন হয়ে থাকে। তবে লোকাল ট্রেনে যাত্রী বহনের পাশাপাশি পণ্য পরিবহনের জন্য বিশেষ কোচ থাকে। ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যাত্রার দূরত্বের নিরিখে দুটি ভাগ আছে, দূরপাল্লা ট্রেন আর লোকাল ট্রেন। ট্রেন শব্দটি প্রাচীন ফরাসি শব্দ ট্রাহিনার থেকে এসেছে, যার অর্থ টানা বা টেনে আনা। ট্রেন হলো সমান্তরাল ধাতব পাতের ওপরে চালিত এক প্রকারের যান, যা প্রথম দিকে বলদ বা ঘোড়ায় করে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। প্রথম এর ব্যবহার পণ্য পরিবহনের জন্যই হয়। 1837 সালে ভারতের সর্বপ্রথম রেলপথ রেড হিল রেলওয়ে রেড হিল থেকে চিন্তাদ্রিপেট সেতু পর্যন্ত চলে। এটি ছিল একটি মালগাড়ি। এতে ইমারত তৈরির জন্য গ্রানাইট পরিবহন করা হতো। ভুলে গেলে চলবে না, লোকাল ট্রেন কিন্তু কম দূরত্বে পণ্য পরিবহন করে। এরপর ধীরে ধীরে প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি ওঠে। তৈরি হয় ট্রেন থামার নির্দিষ্ট জায়গা, অর্থাৎ স্টেশন, আর একাধিক রেলপথ মিলিত হলে সেগুলিকে জাংশন বলা হয়। 1769 সালে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলে রেলগাড়িতে বাষ্পীয় ইঞ্জিন যুক্ত হয়। অজস্র ছোট আকারের মিটার গেজ ও ন্যারো গেজ রেল লাইনের মাধ্যমে ভারতের রেলের দ্রুত বিস্তার ঘটতে শুরু করে মূলত গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে। 1854 সাল নাগাদ তিনি ভারতের প্রধান প্রধান অঞ্চলগুলিকে জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। এটি মুখ্যত দেশের 3 প্রধান বন্দর বোম্বাই, কলকাতা ও মাদ্রাজকে কেন্দ্র করে ঘটেছিল। স্বল্প ব্যয়ে স্বল্প মূলধনে কম পুঁজি ও গ্যারান্টি মানির সাহায্যে প্রাইভেট কোম্পানিগুলি এই ফিডার লাইনগুলো বসাতে পারত। 1890 থেকে 1947 স্বাধীনতা পর্যন্ত অজস্র ছোট রেলপথ নির্মাণের মাধ্যমে স্বর্ণযুগ হয়ে ওঠে ভারতবর্ষ। ধীরে ধীরে তা জুড়ে ফেলে 25টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। কেবলমাত্র সিকিম রাজ্যে কোনো রেল যোগাযোগ নেই। বাংলায় ছোট রেল লাইনগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল ম্যাকলিওড রাসেল অ্যান্ড কোম্পানি এবং মার্টিন অ্যান্ড কোম্পানি। পল্লীগাঁয়ে ম্যাকলিওড কোম্পানির রেলগাড়িকে আদর করে ম্যাকলিড সাহেবের গাড়ি বলা হতো।
1917 মে থেকেই ম্যাকলিওড কোম্পানি শহর কলকাতার বুকে রেল চালু করে দেয়, যে গাড়ি কালীঘাট থেকে ফলতা পর্যন্ত যেত। তাই এই রেলপথের নাম ছিল কালীঘাট ফলতা রেলওয়ে। তখন কালীঘাটের মন্দির যেতে গেলে নামতে হতো আজকের মাঝেরহাট স্টেশনে। সেখান থেকে ছোট লাইট রেলওয়ের গাড়িটি দুলে দুলে চলে যেত ফলতা অবধি। এই রেলপথই আজকের কলকাতার ব্যস্ততম রাস্তা জেমস লং সরণি। তবে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল ব্রিটিশ বাঙালি যৌথ মালিকানায় গড়ে ওঠা মার্টিন রেল। ইংরেজ ব্যবসায়ী টমাস অ্যাকুইনাস মার্টিনের সঙ্গে যৌথ উদ্যোগে নেমেছিলেন বাঙালি উদ্যোগপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তুখোড় ব্যবসায়িক বুদ্ধির অধিকারী রাজেন্দ্রনাথ টের পেয়েছিলেন যে হাওড়া, হুগলি, 24 পরগনার বিস্তৃত অঞ্চলের প্রচুর মানুষজন কাজের সূত্রে কলকাতা যাতায়াত করেন, কিন্তু তাদের জন্য কোনো সস্তা সুগম যাতায়াত ব্যবস্থা নেই। 1890 সালে মার্টিন অ্যান্ড কোম্পানি গড়ে তোলেন তারা। আর যাতায়াতের পথ সুগম করতে 1897 সালে হাওড়া ময়দান তেলকল ঘাট থেকে যাত্রা শুরু করে মার্টিন লাইট রেলের দুটি শাখা, একটি হাওড়া আমতা লাইট রেলওয়ে, অপরটি হাওড়া শিয়াখালা লাইট রেলওয়ে। মার্টিন রেলের অপর গুরুত্বপূর্ণ শাখা ছিল বারাসত বসিরহাট লাইট রেলওয়ে বা BBLR। 24 পরগনা জেলার এই বর্ধিষ্ণু জনপদকে রেল লাইনের মাধ্যমে যুক্ত করার এই প্রয়াস ছিল ঐতিহাসিক। 1 ফেব্রুয়ারি 1905 বারাসত থেকে বসিরহাট 26 মাইল দীর্ঘ এই রেলপথের সূচনা হয়। আজও হয়তো হাওড়া, হুগলি, বারাসত, বসিরহাটের জায়গায় জায়গায় এই ন্যারো গেজ রেল লাইনের অবশিষ্টাংশ কোথাও কোথাও রয়ে গিয়েছে। তার উপরে উঠেছে দোকানপাট, তৈরি হয়েছে বাস রুট। কিন্তু মানুষের স্মৃতিতে আজও অমলিন এই ট্রেন, বিশেষত যাদের জন্ম 50-এর দশকে, তারা ছেলেবেলার স্মৃতি হিসেবে আজও রোমন্থন করেন এই ট্রেনে চড়ার কাহিনী। যাত্রীর সংখ্যা অতি দ্রুত বৃদ্ধির কারণে 1908 সালে এই লাইনেই শ্যামবাজার শাখা খোলা হয়। গোটা উত্তর এবং পূর্ব কলকাতাকে ছুঁয়ে চলতো এই মার্টিন রেল। শ্যামবাজার থেকে শুরু হয়ে পাতিপুকুর, বাগুইয়াটি, হাতিয়াড়া, রাজারহাট, লাঙ্গলপোতা, হাড়োয়াখোল, খড়িবেড়ি, আমিনপুর, বেলেঘাটা জাংশন হয়ে এই ট্রেন পৌঁছত হাসনাবাদ। রাজেন্দ্রনাথের পুত্র বীরেন মুখোপাধ্যায় বাবার মৃত্যুর পর মার্টিন কোম্পানির হাল ধরেন। 1946 সালে কোম্পানির নতুন নাম হয় মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। আর বীরেন মুখোপাধ্যায়ের প্রচেষ্টাতে 1945 সালে মার্টিন কোম্পানির ট্রেনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিন চালু হয়। ক্লাস 8-এর অঙ্ক বইয়ে থাকে লোকাল ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগের হিসেব, আর গল্পের বইয়ে থাকে একই স্টেশনের দুদিক থেকে দুটি লোকাল স্টেশনে এসে পাশাপাশি দাঁড়ালে বহুদিন আগে আলাপ হওয়া দুই নারী পুরুষের অপলক চোখ ও বেড়ে চলা হৃদস্পন্দনের খতিয়ান। আসলে লোকাল ট্রেন কিন্তু এই দুটোই, আবার এর বাইরেও অনেক কিছু। নিত্যযাত্রী হন বা সপ্তাহে 2-1 লোকাল ট্রেনের সময়ের সঙ্গে বাঁধা পড়ে যাবেন আপনিও। ওদিকে ট্রেনে ভ্রমণ মূলত ইংরেজ ও ভারতীয় অভিজাতদের মধ্যেই কুক্ষিগত ছিল। ধীরে ধীরে তা নিত্যদিনের পরিষেবা হয়ে দাঁড়ায়। হাওড়া হুগলি জেলায় 2 ফিট ন্যারো গেজের ছোট রেলপথ চালুর আগে পর্যন্ত এদেশের মানুষের কাছে নিজেদের পাই ছিল প্রধান সম্বল। হালপথে পায়ে হেঁটে মাইলের পর মাইল পেরোনোই ছিল একমাত্র রাস্তা। আত্মীয় কুটুম বাড়ি যাওয়ার ক্ষেত্রেও একই উপায় ছিল। কেটো ধুতি আর প্রায় হাঁটুর কাছাকাছি কাপড় তুলে নিয়ে গামছা, জুতো ও আরেক প্রস্ত ভদ্রস্ত কাপড় চোপড় সঙ্গের পুঁটুলিতে ভরে মাঠঘাটের সরু পায়ে চলা রাস্তা ধরে হাঁটা দিতেন। আর সন্ধান রাখতেন কুটুম বাড়ির কাছাকাছি পুকুর বা খাল জাতীয় কোনো জলাশয়ের। সেই জলে ভালো করে হাত পা ধুয়ে সঙ্গের ভালো কাপড় গায়ে জড়িয়ে জুতো পায়ে দিয়ে তবে কুটুম বাড়িতে প্রবেশ করতেন। সে সময়ের ধর্মপ্রাণ মানুষজনের কাছে গ্রাম ও শহরতলি থেকে গঙ্গা স্নানে আসাটাও ছিল এক এলাহি ব্যাপার। মধ্যরাতে উঠে তারা রওনা দিতেন গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। সূর্য ওঠার আগেই গঙ্গা বক্ষে ডুব দিয়ে আবার পায়ে হেঁটে বাড়ি ফিরতেন তারা। এই সময় আমতা এবং শিয়াখালার সঙ্গে হাওড়া শহরের যোগ স্থাপন করা রেলের এক যুগান্তকারী পদক্ষেপ। বটতলা থেকে মুন্সি আজিমুদ্দিনের লেখা প্রহসন কি মজার কলের গাড়ি, সেখানে রঙ্গ তামাশার মাধ্যমে রেলের কারণে দৈনন্দিন সমাজ জীবনে ঘটা এবং ঘটতে চলা বেশ কিছু মজার গল্প রয়েছে। নাটক শুরু হচ্ছে আইবুড়ি নামে এক বয়স্কা মহিলার সঙ্গে কয়েকটি অল্প বয়সী বউয়ের কথাবার্তা দিয়ে। বউয়েরা বলছে, প্রণাম আই, আশীর্বাদ করো। আইবুড়ি বলছে, আশীর্বাদ আর কি করবো লো, এখন তোদের অদৃষ্টক্রমে ইংরেজ বাহাদুরেরা কল বানিয়েছে, সেই কলেতেই সকল কল চলছে।
তা বউয়েরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গাই, সকল কল চলছে কি গা, আরো কি কল আছে? হাই হেসে বলে, সে কিলো, তাও কি আর বুঝতে পারিসনি? নীতি নীতি তোদের কর্তা বাড়িতে আসছে, এর চেয়ে আর কি সুখ আছে? তা বউয়েরা বলছে, ওরে বুড়ি, বড় রসিক, এক বলতে আর এক বলে বসে, তোমার কি আর কর্তা বাড়িতে আসতো না? তো বুড়ি তখন উত্তরে বলছে, তা তো আসতো, কিন্তু ওই 9 মাসে 6 মাসে, তা আবার পথ চলতেই ছেলের বয়স যেত, তখন 12 বৎসর অন্তর একটি ছেলে হওয়া ভার হতো। এখন কলিকালে বৎসর ফিরতে দেয়নি, একটি করে সন্তান বাড়ে, তোমাদের তো এখন বৎসর ফাঁকা যায় না। ওই সময়ে চাকুরিজীবী মধ্যবিত্তের পরিবারে জন্মহারে কোনো পরিবর্তন হয়েছিল কিনা, বা ঘন ঘন পোয়াতি মহিলাদের বৎসর বিত্তনি আখ্যা রেল চলাচলের সঙ্গে কতটা সংশ্লিষ্ট তা গবেষণার বিষয়। তবে সেই বইতে আরও যা রয়েছে তা হলো, গৃহবধূরা বিকেলবেলা ট্রেন আসার সময় স্বামীদের ঘরে ফেরার প্রতীক্ষায় আনন্দিত। তবে সকলে যে আনন্দিত এমনটা নয়, কেউ কেউ আবার সামান্য চিন্তিত। উপপতি অসতী ধনীদের বিলাস, এই শিরোনামে রয়েছে মজার কথোপকথন। এক যুবতী বলছে, ওহে প্রাণনাথ, বলি এখন বাড়ি যাও, কোথাও মাথা খেয়েছে যে, গাড়ি আসছে, কি জানি সে মুখ পোড়া যদি এসে পড়ে। উপপতি বলছেন, কি কি প্রাণপ্রিয়ে, এমন নিষ্ঠুর উক্তি ব্যক্ত কি প্রকারে করলে হে? তখন সে যুবতী গান গেয়ে উঠছে, যাও যাও হে প্রাণনাথ, ওই এলো এলো গাড়ি, কে জানি সে সর্পনেশে পড়ে যদি এসে বাড়ি। টাইম ছেড়ে অটাইমে বসো হে অবনীর ধামে, টাইম গেলে তুমি এলে সমর্পিব মধুর হাঁড়ি। মজার ব্যাপার, সত্যি অসতী সকলেরই টাইম বা সময় রেলের টাইমকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আজও নিত্যযাত্রীদের জীবন লোকাল ট্রেনের টাইম অনুযায়ী চলে। রেলগাড়ি আসার পরে স্থানীয় লোকেরা বিদেশিদের চালচলন, আদব কায়দা, রীতিনীতি সবকিছু খুব কাছ থেকে দেখার সুযোগ পেল। জনৈক শ্রীমতী মিত্র তার হিন্দুপুর নামের একটি উপন্যাসে লিখেছেন, ইউ মে লিভ ইন ইন্ডিয়া 20 years, you would never see even a husband kisses his wife. This is why the people crowd round a railway platform to watch an Englishman indulge in kisses at leave-taking. It gives the Indian, Hindu or Mohammedan something to gossip about for the next fortnight. অর্থাৎ আপনি ভারতে 20 বছর কাটিয়েও কোনো স্বামীকে কখনো তার স্ত্রীকে চুমু খেতে দেখতে পাবেন না জনসমক্ষে। তাই হয়তো একজন ইংরেজকে চুমু খেয়ে বিদায় নিতে দেখতে এরা এমন ভিড় করে রেলের প্ল্যাটফর্মে, আর সেটা নিয়ে প্রায় এক পক্ষকাল তারা আলোচনা করে। সাহেবদের রীতিনীতি, জীবনযাপন নিয়ে শুধু যে রঙ্গরসিকতা বা গল্পই হয়েছে এমনটা নয়, ধীরে ধীরে তা বদলে দিতে থাকলো আমাদের দেশের মানুষের পছন্দ অপছন্দ, সাজ পোশাক, চালচলন সবকিছু। আজও যা লোকাল ট্রেনে যেতেই শহর শহরতলি হয়ে বাংলার প্রত্যন্ত ঘরে বহমান। আজ শিয়ালদহ থেকে মেন লাইনে অথবা বনগাঁ বা হাসনাবাদ লাইনের লোকাল ট্রেনে একবার কিছু দূর গেলেই নজরে পড়বে লোকাল ট্রেনের কিছু বিশেষত্ব। মানে যারাই লোকাল ট্রেনে চড়েছেন বিষয়গুলো লক্ষ্য করেই থাকবেন। যেমন জায়গা রাখা, ট্রেন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা স্টেশনে নামার আগেই পরের ট্রিপের যাত্রীরা জানলা দিয়ে হাত গলিয়ে সঙ্গে থাকা ছাতা, ব্যাগ, রুমাল ইত্যাদি প্রভৃতি ট্রেনের সিটে রেখে দিয়ে লোকালে তাদের জায়গাটি সিকিউর করে নেন। এছাড়া চলতি পথে কে কোথায় নামবেন জেনে নিয়ে সিটের প্রি বুকিংও চলে। আর এই জায়গা রাখা নিয়ে মাঝে মাঝেই দুন্দুমারও হয়। বইতে অসুবিধা, সঙ্গে চুরি যাওয়ার ভয়, এই থেকেই কবে যেন ইংরেজি এস আকৃতির লোহার একটা আংটা লোকাল ট্রেনের অংশ হয়ে গেল। ওই আংটা দিয়ে ব্যাগ ও সমস্ত মালপত্র ঝোলানো থাকে ট্রেনের গায়ে। এছাড়া গল্প কথায় উঠে আসা নিত্যযাত্রীদের নিজেদের সংসারের কথা, চা পান, তাস খেলা, সবজি কাটা, রাজনীতির আলোচনা, সঙ্গে পকেটমার, মোবাইল চোর, হকার, চেকার, ভিক্ষাবৃত্তির সঙ্গে গান শোনানো সবই বাংলার লোকাল ট্রেনের অবিচ্ছেদ্য অংশ একেবারে। তবে বর্তমানে মোবাইল গেম ও হেডফোনের দৌলতে ওই ভিড়েও অনেকেই একটা নিজস্ব জগৎ নিয়েই লোকাল ট্রেনে ট্রাভেল করেন। শাড়ি, গামছা, গয়নাগাটি, এমনকি ফেরার পথে বাজারটুকু পর্যন্ত হয়ে যায় যে চলমান যান থেকে, সেটি লোকাল ট্রেন। এক চলমান বৈচিত্র্যময় জীবনযাত্রা। কম ভাড়ায় অনেক দূর পর্যন্ত অতিক্রম করার ক্ষেত্রে রেল ভারতের সংখ্যাগরিষ্ঠ জনতার কাছে প্রধান অবলম্বন। আজ লোকাল ট্রেন বলতে যা আছে তা ভারতের বিপুল সংখ্যক সাধারণ মধ্যবিত্তের কথা ভেবেই। যেখানে পূর্ব রেলের শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে 100 কিলোমিটার দূরে রানাঘাট স্টেশন বা 120 কিলোমিটার দূরের গেদে স্টেশনে পৌঁছে যাওয়া যায় মাত্র 25 থেকে 30 টাকা ভাড়ায়। শিয়ালদহ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে বনগাঁ স্টেশনে পৌঁছতে লাগে মাত্র 20 টাকা।
আবার পূর্ব রেলের সবচেয়ে বড় স্টেশন হাওড়া জংশন থেকে লোকাল ট্রেনে 70 কিলোমিটার দূরের আরামবাগ স্টেশন পৌঁছে যাওয়া যায় মাত্র 25 টাকা ভাড়ায়। 120 কিলোমিটার দূরের পশ্চিম মেদিনীপুর যেতে লোকাল ট্রেনের ভাড়া মাত্র 30 টাকা। এ শুধু নিছক যাওয়া আসা নয়, অসংখ্য মানুষের অন্য সংস্থানের এ শুধু নিছক যাওয়া আসা নয়, অসংখ্য মানুষের অন্য সংস্থানের উপায়ও বটে। ট্রেন যাত্রা একদিকে মেলা বা উৎসব থেকে কিছু কম নয় কিন্তু। চা, বিভিন্ন মুখরোচক খাবার, অন্য সংস্থানের উপায়ও বটে। ট্রেন যাত্রা একদিকে মেলা বা উৎসব থেকে কিছু কম নয় কিন্তু। চা, বিভিন্ন মুখরোচক খাবার, বিভিন্ন ফল থেকে শুরু করে ধারাপাত, পঞ্জিকা, ছোটদের ওয়ার্ড বুক, রান্নার বই, মোবাইলের কভার, বাত, হাঁটু, কোমর, ঘাড় ব্যথার মলম, হজমের বড়ি, কান পরিষ্কার করার ফেদার, সব কিছু হাজির এই লোকাল ট্রেনে। তখনকার ট্রেনের ফেরিওয়ালারা কামরার এপাশ থেকে ওপাশ তো বটেই, এমনকি ট্রেনের ছাদে বসে থাকা যাত্রীদের কাছেও চায়ের ভাঁড় বা অন্যান্য পসরার জিনিস দিব্যি পৌঁছে দিতেন। মাজুর, খইচুর, জগৎবল্লভপুরের পান, মাকড়দহের চা, ডোমজুরের তেলে ভাজা, আমতার পান্তুয়া প্রভৃতি খুবই পছন্দ করতেন যাত্রীরা। আজও শান্তিপুরের তাঁত বস্ত্র, বারুইপুরের পেয়ারা, জয়নগরের মোয়া, দিলখুশ, ধূপকাঠি এমন কত কি রেলপথের মাধ্যমে দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে। এছাড়া দিনমজুরেরাও কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন গ্রাম থেকে শহর বা শহরতলিতে। সেই সময়ে হাওড়া হুগলি গ্রামগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে শ্রমজীবী মানুষ মার্টিন রেল ধরে হাওড়া এবং কলকাতা শিল্পাঞ্চলে নিয়মিত যাতায়াত করত। একটা সময়ে হাওড়া আমতা শাখায় মোট 75টি ট্রেন চলাচল করত। পরবর্তীকালে বারাসত বসিরহাট লাইট রেলওয়ে চালু করে 3টি জেলার মানুষের কাছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল এই লাইট রেলওয়ে। নিত্যযাত্রী ছাড়াও কাঠ, পাট, মাছ, দুধ, মাদুর ও কৃষি পণ্য নিয়ে যেত এই লাইনের গাড়িগুলি। এরপর বাষ্প ইঞ্জিন চালিত 5 কামরা বিশিষ্ট লাইট রেল বা ধীর গতির ট্রেন চালু হলো শ্যামবাজার থেকে বসিরহাট পর্যন্ত। পৌঁছতে সময় লাগতো 4.5 ঘন্টা।
বিশেষত যাদের জন্ম 50-এর দশকে, তারা ছেলেবেলার স্মৃতি হিসেবে আজও রোমন্থন করেন এই ট্রেনের চড়ার কাহিনী। ব্রিটিশ বাঙালি যৌথ মালিকানায় রেল পরিষেবা মার্টিন রেল, তার মূল উদ্দেশ্যই ছিল কম খরচের কারিগরদের শহর ও শিল্পাঞ্চলে নিয়ে আসা। বান সহ হাওড়ার সমস্ত ছোট ছোট শিল্পগুলিতে কাজ করতেন এরা। মার্টিন রেলের ছাদে চেপে যাত্রাপথের রসদ হিসেবে মুড়ির টিন নিয়ে কম বয়সী ছেলেপিলেরাও কাজের খোঁজে আসতো শহরে। এদের বলা হতো চিপ লেবার। আমতা তখন বন্দর বা বাণিজ্য কেন্দ্র হিসেবে বেশ প্রসিদ্ধি লাভ করেছে। রানীগঞ্জ থেকে আমদানি করা কয়লা আসতো আমতার ডিপোতে। সেখানে প্রায় 1500 নৌকায় 5000 মাঝিমাল্লা কাজ করত। হলদিয়ার থেকেও আমতায় লবণ শিল্প ব্যাপক প্রসার লাভ করেছিল তখন। কাজেই শিয়াখালা আমতা লাইনে ন্যারোগেজ রেল চালালে তা বাণিজ্যিকভাবে সফল হবেই, সেটা বোঝাই যাচ্ছিল। কলকাতার বেশ কিছু ব্যবসায়ী এই সময় আমতা লবণ শিল্পে বিনিয়োগ করে ব্যাপক লাভ করেছিলেন। হুগলি নদীর তীর বরাবর জুট মিল, জাহাজ ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে, যার ফলে কলকাতা শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও প্রয়োজনীয় হয়ে পড়ে। সবই ছিল কম দূরত্বের লোকাল ট্রেন। শিয়াখালা বা শিবাক্ষেত্রে অবস্থিত উত্তর বাহিনী মন্দির একটি তীর্থস্থান ছিল। ফুরফুরা শরীফও এখান থেকে খুবই কাছে ছিল। সব দিক থেকেই তাই শিয়াখালা ও আমতাকে হাওড়া ও কলকাতার সঙ্গে যুক্ত করায় সাধারণের পক্ষে লাভজনক হয়। আজও দক্ষিণেশ্বর কি কালীঘাট বা কঙ্কালীতলা তীর্থস্থানে ভ্রমণের ক্ষেত্রে আমাদের কাছে খুবই সহজ এবং কম খরচের মাধ্যম অবশ্যই লোকাল ট্রেন। এর আগে গ্রামীণ মানুষের জীবন এবং জীবিকা আবর্তিত হতো নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে। বিপুল সংখ্যক মানুষ তখন কৃষিজীবী ছিলেন। মুষ্টিমেয় কিছু ধনী বণিক সম্প্রদায়ের কথা বাদ দিলে দূর দূরান্তের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে। গ্রামের মানুষের নিত্য প্রয়োজন মিত্ত স্থানীয় মানুষদের মাধ্যমেই। গ্রামে উৎপন্ন পণ্য সন্নিহিত অঞ্চলের হাটে বাজারে বিক্রি হতো। বিপুল পরিমাণ কৃষিজাত পণ্য শহরে নিয়ে আসার দরকার ছিল, আর শহরের বহু জিনিসের চাহিদা গ্রামেও ছিল। আবার সে সময় একটু একটু করে শিক্ষার বিকাশ হতে শুরু করেছে। কাজেই শহরের সঙ্গে শহরতলি ও গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন প্রয়োজন হয়ে পড়েছিল। রেলের বিস্তারের সঙ্গে সঙ্গে রেল স্টেশনগুলোয় হাটবাজার, স্কুল, কলেজ, জনবসতি গড়ে ওঠে। কৃষিজাত পণ্য এবং গ্রামীণ কুটির শিল্পে উৎপন্ন দ্রব্য খুব সহজেই মার্টিন ট্রেনের মাধ্যমে শহরের বাজারগুলিতে চলে আসতে লাগলো। সামগ্রিকভাবে সমাজ জীবনেই এলো পরিবর্তনের হাওয়া। মার্টিন রেলের দৌলতে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছিল বলেই আমতা রামসদয় কলেজ এবং কদমতলায় হাওড়া নরসিংহ কলেজ তৈরি হয়। গ্রামাঞ্চলের বহু ছাত্র এখানে ভর্তির সুযোগ পায়। এর আগে বদ্ধ সমাজে বংশ পরম্পরায় একই বৃত্তিকে অবলম্বন করে মানুষ জীবন ধারণ করত। রেল লাইন পাতার সময় থেকেই প্রাথমিক জড়তা ও সংস্কার কাটিয়ে অধিক উপার্জনের আশায় পারিবারিক পেশাকে বিসর্জন দিয়ে দলে দলে মানুষ ভিটে ছেড়ে রুটি রুজির সন্ধানে বেরিয়ে পড়ল। একটা প্রবাদ প্রচলিত ছিল সেই সময়, কপাল ফিরাইতে চল কলকাতা শহর। উপার্জনের কিছু ব্যবস্থা করতে পারলে শুরু হয়ে যেত ডেলি প্যাসেঞ্জারি। কিন্তু যাদের বাড়ি প্রত্যন্ত গ্রামে, তারা রোজগার ট্রেন যাত্রার ধকল থেকে মুক্তি পেতে কর্মস্থলের কাছাকাছি থাকবার ব্যবস্থা করলো। এদের ঠাঁই দিতে এই শহরাঞ্চলের বিশাল আকার বাড়িগুলিতে মেস ব্যবস্থা চালু হলো। এক একটি চৌকুপিতে এক একজনের কোনো রকমের শোয়ার জায়গা বা 2-4 জনের একসঙ্গে ভাগ করে নেওয়া একটা মাত্র ঘর, যার 4 কোণে 4টি বিছানা পাতা থাকতো। কাজের দিনগুলোয় মেস বাড়ি আর সপ্তাহের শেষে নিজের বাড়ি, এই ছিল জীবন। আর রোজগার বেশি হলে শহর বা শহরতলিতে একটি পাকাপাকি থাকবার বন্দোবস্ত, আর সেটা করতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচতো তারা। কেউ কেউ গ্রাম থেকে পরিবারের সকলকে এনে সেই আস্তানায় রাখতো, তবে তা তো সকলের সামর্থ্যে কুলোতো না। অতএব ধীরে ধীরে শিথিল হতে থাকলো গ্রামের যৌথ পরিবারের বাঁধন। এইভাবেই লোকাল রেল কিছু ক্ষেত্রে যৌথ পরিবারের ভিতও নড়বড়ে করে দেওয়ার পেছনে দায়ী। রেলপথ পত্তনের প্রথম দিকে শ্রমিক জোগাড় করাও বেশ কঠিন হয়ে পড়েছিল। সাহেবদের সঙ্গে কাজ করতে জাত যাবে, তাই কুলি কামিনের কাজ করতে কেউ আসতেই চাইতো না। কিন্তু কিছু সময় পর অনাহার ক্লিষ্ট নিম্নবর্গীয় নিপীড়িতরা একটু খেয়ে পড়ে বাঁচার আশায় জাত যাওয়ার ভয়কে দূরে সরিয়ে দলে দলে রেল নির্মাণের কাজে শরিক হলো। দক্ষিণ ভারত থেকে এলো কাউলি বা কেলি সম্প্রদায়, যেখান থেকে এসেছে আজকের কুলি শব্দটি। বাংলায় অধিক রোজগারের আশায় কামার, কুমোর, জেলে, কৃষক সব ধরনের লোকই বংশানুক্রমিক বৃত্তি ছেড়ে রেলের কাজে যোগ দিয়েছিল। তখনকার কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজ থেকেও এসেছিল বিস্তর বাধা। সমাজের মাথারা ম্লেচ্ছদের গাড়ি লোকালয়ের পাশ দিয়ে যেতে দিতে আপত্তি করায় বেশ কিছু জায়গায় প্রস্তাবিত রেলপথ পরিবর্তন করে অনেক ঘুরপথে লাইন পাততে হয়েছিল।
তাই তখন স্টেশনগুলো ছিল গ্রামের থেকে অনেকটাই দূরে। ভ্রমণকারীদের জন্য শ্রেণী বিভাজন রেলেই প্রথম পরিলক্ষিত হলো। এর আগেও শ্রেণী বৈষম্য ছিল। গরিবেরা পায়ে হেঁটে, মধ্যবিত্ত গরুর গাড়িতে, ধনীরা পালকিতে আর সাহেবরা ঘোড়ার গাড়িতে যাতায়াত করতেন। জলপথেও খেয়ার পাশাপাশি ছিল বিলাসবহুল বজরা। কিন্তু সর্বসাধারণের ব্যবহারের জন্য একই পরিবহনের শ্রেণী বিভাগের ব্যবস্থার পথিকৃত হল ঔপনিবেশিক ভারতের রেল। উচ্চবর্ণের গোঁড়া কিছু হিন্দুর তৃতীয় শ্রেণীতে গাদাগাদি করে যাওয়াটা একেবারেই নাপসন্দ ছিল। তবে সেটা কেবলমাত্র শারীরিক কষ্টের কারণে নয়, নানা জাতের ছোঁয়াছুঁয়ির কারণে। তাদের জাত যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। আপত্তি জানিয়ে রেলে চিঠিও জমা পড়ে। উত্তরে 1854 সালে মাদ্রাজের চিফ ইঞ্জিনিয়ার জানিয়ে দেন, জাতপাত, ধর্মবিশ্বাস এইসব মেনে চলার দায়িত্ব রেলওয়ে প্রশাসনের নয়, এবং তাই ব্রাহ্মণের জন্য এক কামরা ও তাদের চোখে যারা অস্পৃশ্য তাদের জন্য অন্য কামরার ব্যবস্থা করা সম্ভব নয়। তিনি এও জানান, একটি মাত্র পার্থক্যই আমরা মানতে রাজি, যা শুধু অর্থ দিয়ে নির্ধারিত হয়। কিন্তু অর্থ দিলেও একজন ভারতীয় যাত্রী ও একজন শ্বেতাঙ্গ যাত্রীর সঙ্গে সাধারণত সমব্যবহার করা হতো না। প্রথম শ্রেণীর কামরায় শ্বেতাঙ্গের দ্বারা ভারতীয় যাত্রীদের হেনস্থা হওয়ার বহু ঘটনা নথিভুক্ত হয়ে আছে। অবশ্য ব্যতিক্রমও আছে। বাবু রামগোপাল ঘোষ তখনকার একজন নামী লোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার হোল্ডার। হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন যাত্রায় বিশিষ্ট যাত্রীদের মধ্যে তিনিও ছিলেন। পান্ডুয়ার কাছেই তাঁর দেশ ছিল। এই অঞ্চল দিয়ে পাকাপাকিভাবে ট্রেন চালু হলে তিনি মাঝে মধ্যেই দেশে যাতায়াত করতেন। যাতায়াতে তাঁর স্বাচ্ছন্দ্যের প্রতি রেল কোম্পানির বিশেষ নজর ছিল। একবার ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু রামগোপাল বাবু পালকি করে আসছেন দেখে ড্রাইভার পর্যন্ত গাড়ি দাঁড় করিয়ে দিলে। তিনি ওঠার পর চালু হলো গাড়ি। পরাধীন দেশে বাঙালি বাবুর প্রতি এই খাতির কেবল ব্যতিক্রমী নয়, অচিন্তনীয়। ব্যতিক্রম আরও কিছু ছিল। সেকালের স্থানীয় রাজা মহারাজাদের নিজস্ব সেলুন, এমনকি স্পেশাল ট্রেনও ছিল। গোয়ালিয়র, বেনারসি, বরোদা, পাতিয়ালা প্রভৃতি রাজাদের সেলুনগুলিতে বিশাল বৈভবের অন্ত ছিল না। শয্যা, স্নানঘর, ব্যাঙ্কোয়েট হল সব মিলে এগুলি ছিল এক একটা রাজমহলের ছোট সংস্করণ। এখনকার দিনে যেমন রাস্তায় বাসের সামনে হাত দেখিয়ে তা থামিয়ে উঠে পড়া যায়, তেমনই সেকালে বাড়ি থেকে বেরিয়ে এসে রেলকে হাত দেখিয়ে উঠে পড়ার রেওয়াজ ছিল। কেউ হয়তো আত্মহত্যা করার জন্য মার্টিন রেলের লাইনে শুয়ে রয়েছেন। অত্যন্ত ধীরগতির ট্রেন। ড্রাইভার কেবিন থেকে নেমে এসে লোকটিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দিলেন। কোনো চাষি হয়তো চলার পথে ড্রাইভারকে অনুরোধ করলেন গাড়ি থামাতে। রেল থেকে নেমে পাশেই কোনো আত্মীয়কে দিয়ে এলেন তার চাষের সবজি, আনাজ। রোজ বাড়ির পাশ দিয়ে যায় ট্রেনটা। ড্রাইভার বা গার্ডের সঙ্গে বেশ আলাপ জমে গিয়েছে, তাই গাড়ি দাঁড় করিয়ে পুকুরের মাছ বা গাছের ফল পাকুড় তুলে দিল কেউ গার্ডের কামরায়। আবার সেই বাড়িরই কেউ হয়তো ট্রেন লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ড্রাইভার সদয় হয়ে তাকে বললেন, মাসি হাঁটছো কেন, ট্রেনে উঠে পড়ো। মহিলা জবাব দিলেন, তুমি এগো বাবা, আমার তাড়া আছে। হঠাৎ গোড়ার দিকে ট্রেনের গতি ছিল মানুষের পায়ে হাঁটার গতির থেকেও স্লথ। ভাবা যায়? স্টেশনে ঢোকার আগে কিছুক্ষণের জন্য পাদানিতে চড়া, আর স্টেশন ছেড়ে দিলেই ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আর কি গাড়ি থেকে নেমে পড়া। অনেকের কাছে এটা ছিল মজাদার খেলা। সেই মার্টিন রেলের শিয়াখালা স্টেশন ফলকের নিচে এখন খাটাল, আর সেই স্টেশন চত্বর এখন মানুষের বসতি। শোনা যায় মানুষের মধ্যে তখন রেলের টিকিট কেনার প্রবণতা কম ছিল, তাই খুবই লোকসানের মুখ দেখতে শুরু করে এই রেল ব্যবস্থা। আবার পাশেই তৈরি হওয়া বেনারস রোডও তখন ঢালাই হচ্ছে। অপেক্ষাকৃত বেশি গতিসম্পন্ন বাস চলতে শুরু করেছে সেই রাস্তা দিয়ে। 1897-এ যাত্রা শুরু হওয়া রেলপথের 1970-এ যাত্রা শেষ। 25শে নভেম্বর 1970-এ মার্টিন কোম্পানি একটি নোটিশ জারি করে জানায় যে এই রুটে শেষ রেলযাত্রা করবে 31শে ডিসেম্বর 1970। অত্যন্ত জরুরি সময়ে যাত্রী ও মাল বহনের প্রয়োজনে আড়ম্বরে যে মার্টিন রেলপথ চালু হয়েছিল এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে যে যাত্রা করে চলেছিল, তা এভাবে হঠাৎই বন্ধ হয়ে যায়। অবশ্য ঠিক হঠাৎ করে নয়, 1967 সাল থেকেই মার্টিন রেলপথের ইতির সূচনা হয়ে গিয়েছিল। বেতন বৃদ্ধি এবং বোনাসের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ চলছিল। 1970-এ পুজোর বোনাস ঘোষণার পর কোম্পানির সঙ্গে কর্মচারীদের এ সংক্রান্ত বিদ্রোহ বিক্ষোভ আর মেটানো সম্ভব হয় না, যার ফলে 1970 সালের ভাইফোঁটার দিন থেকে মার্টিন লাইট রেলওয়েজ কর্তৃপক্ষ এই পরিষেবা বন্ধ করে দেয়।
কাগজে খবর বের হলো ৭৩ বছর ধরে হাওড়া ও হুগলির শিল্প অঞ্চলে পরিষেবা দিয়ে চলা হাওড়া আমতা ও হাওড়া শিয়াখালা লাইট রেলওয়েজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১ নভেম্বর থেকে রেলকর্মীরা মাইনে বৃদ্ধি ও বোনাসের দাবিতে ধর্মঘট শুরু করেছে, যার জন্য শেষ পর্যন্ত এই রেল পরিষেবাই বন্ধ হয়ে গেল। এই রেলপথ বন্ধ হওয়ার ফলে মার্টিন রেলওয়েজের প্রায় ২,০০০ কর্মী বেকার হয়ে পড়বেন। যদিও ইউনিয়ন মিনিস্টার কথা দিয়েছেন তাদেরকে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়েতে চাকরি দেওয়া হবে। অপরদিকে মার্টিন কোম্পানির করা শ্যামবাজার হাসনাবাদ লাইনের পাশাপাশিও বাস রুট শুরু হয়ে গিয়েছিল। বেশ কিছু গাড়ি, বাস, টেম্পো ইত্যাদি চলতো সেখানে। খুব দ্রুত এই গোটা রুটটায় বাস পরিষেবা চালু হলে ট্রেনের চেয়ে ঢের কম সময় কম খরচে বাসে চড়ে মানুষ গন্তব্যে পৌঁছে যেতে পারতেন। ১৯২৭ সালে মার্টিন কোম্পানির এই শ্যামবাজার হাসনাবাদ লাইন বিক্রি করে দেওয়া হয় অন্য কোম্পানির কাছে। শেষ ট্রেনটি যেদিন শ্যামবাজার থেকে ছাড়ে সেদিন লাইনের দুধারে হাজার হাজার মানুষ শেষ বিদায় জানাতে এসেছিল ট্রেনটিকে। আরও পর যাত্রী সংখ্যা কমে যাওয়া, রেলপথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় ১৯২৭ সালে কোম্পানি নিজেকে দেউলিয়া ঘোষণা করে। ৫০ বছর চলার পর ১ জুলাই ১৯৫৫-তে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর এই রেলপথ ভারত সরকার অধিগ্রহণ করে। ১৯৬২ সালের ৯ ফেব্রুয়ারি রেলমন্ত্রী জগজীবন রাম ইস্টার্ন রেলের শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত করে এই নতুন রেল লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজও হয়তো হাওড়া, হুগলি, বারাসত, বসিরহাটের জায়গায় জায়গায় এই ন্যারো গেজ রেল লাইনের অবশিষ্টাংশ কোথাও কোথাও রয়ে গিয়েছে। তার উপরে উঠেছে দোকানপাট, তৈরি হয়েছে বাস রুট। ১৯১৭ সালের ২৮শে মে থেকে কালীঘাট স্টেশনের কাছে ঘোলশাহপুর থেকে ফলতা পর্যন্ত যে লাইট রেলওয়ে চলাচল করত, সেই রেলপথও ভারত সরকার ১৯৪৭ সালের ১ এপ্রিল কিনে নেয় এবং পরবর্তীকালে লাইনটি উপড়ে ফেলা হয়। বাঁকুড়া থেকে দামোদর নদ পর্যন্ত একটি ৬০ মাইল দীর্ঘ ন্যারোগেজ রেলপথ তৈরি করেছিল ম্যাকলিওড কোম্পানি। এই রুটে রেল চলাচলের ১৯১৪ সালের ১ মে। আহমেদপুর থেকে কাটোয়া পর্যন্ত ৩২ মাইল দীর্ঘ ম্যাকলিওড কোম্পানির ছোট রেলপথ ১ জুলাই ১৯৬৭ সালে সরকার কিনে নিয়ে পূর্ব রেলপথের সঙ্গে জুড়ে দেয়। ১৮৫৭ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি গঠিত হলে কোম্পানির সঙ্গে সরকারের এই মর্মে চুক্তি হয় যে তারা কলকাতা থেকে কুষ্টিয়া পর্যন্ত ১১১ মাইল রেলপথ খুলবে এবং চুক্তির প্রায় ৫ বছর পরে ১৫ই নভেম্বর ১৮৬২ সালে শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল লাইন গঠিত হয়। ওই পথে রেল চলাচল শুরু হয়ে যায়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল চালু করলেও সেই যাত্রাপথে তৎকালীন অষ্টাদশ ঊনবিংশ শতকের শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলায় উৎকর্ষতার উচ্চ আসনে আসীন ২ ঐতিহ্যময় পুরনো শহর কৃষ্ণনগর ও শান্তিপুর যুক্ত ছিল না। এর ফলে কলকাতা রানাঘাট থেকে এই ২ শহরের সঙ্গে রেলপথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছিল। তাই এই সমস্যার সমাধানের জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি ১৮৯৯ সালের ৫ই এপ্রিল রানাঘাট রেল স্টেশন থেকে কুষ্টিয়া পর্যন্ত যে লাইন ছিল তার সোজা পথ ছেড়ে দিয়ে বড় লাইনেরই এক শাখা পথের ২ মাইল দূরে চূর্ণী নদী পার করে আইশতলা ঘাট থেকে শান্তিপুর ভায়া হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ৭৬২ মিলিমিটার অর্থাৎ ২.৫ ফুট প্রশস্ত ন্যারো গেজের লাইট ট্রেনের যাত্রাপথ শুরু হয়। মার্টিন কোম্পানির ট্রেন চালু হওয়ার প্রাক্কালে ১৮৯৭ সালের ১০ই জুলাই স্টেটসম্যান পত্রিকায় লেখা হয়েছিল, আমরা রানাঘাট কৃষ্ণনগর ট্রামওয়ে পরিকল্পনাকে স্বাগত জানাই। এই পরিকল্পনা কার্যকর করার জন্য একটি সীমাবদ্ধ দায়িত্ব সকান্ন লিমিটেড লায়াবিলিটি কোম্পানি সম্প্রতি রেজিস্ট্রি করা হয়েছে। এই কোম্পানির মূলধন ৭ লক্ষ টাকা। এখন জনসাধারণকে ডাকা হচ্ছে এই মূলধনের অংশ অর্থাৎ শেয়ার কেনবার জন্য। প্রস্তাবিত বাষ্পীয় ট্রামওয়ে কিংবা লাইট রেলওয়ে নদিয়া জেলার প্রধান শহর কৃষ্ণনগরকে পূর্ববঙ্গ রেলপথে অবস্থিত রানাঘাটের সঙ্গে যুক্ত করবে শান্তিপুর হয়ে। কৃষ্ণনগর কোনো রেলপথের সঙ্গে যোগ নেই। শান্তিপুর কৃষ্ণনগর রেলপথ চালু হবার কিছুদিন পর সেটি নবদ্বীপ ঘাট পর্যন্ত সম্প্রসারিত করে দেওয়া হয়। এইভাবে কিছু বছর চলার পর ১৯০৬ সাল নাগাদ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এই রুটটিকে মার্টিন কোম্পানির কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বাংলার লোকাল ট্রেনের ইতিবৃত্ত আপনাদের শোনাচ্ছি আমি আরজে চৈতালি। তো যাত্রীদের অভিজ্ঞতায় জানা যায় এই লাইট রেলওয়ের রেলগুলির কামরাটা নিচু ছিল আর লাইন ছিল ছোট, আর চলতো যখন মনে হতো কামরাটা দুলছে। গতিও খুব বেশি ছিল না, ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার।
হাওড়া ময়দান থেকে শিয়াখালা বা চণ্ডীতলা আসতে সময় লাগতো 1 ঘন্টা, তবে চলতো একেবারে সঠিক সময়। ব্রিটিশ অধিকৃত ভারতে ট্রেন দেখে ঘড়ি মিলিয়ে নেওয়া হতো। উন্নত প্রযুক্তির মাধ্যমে লোকাল ট্রেন আরও উন্নত হয়েছে, তার সবকিছুই চলে ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে। তবে নিত্যযাত্রীদের ভিড় সামলাতে ট্রেনের সংখ্যাও এখন বেড়ে গিয়েছে বহুগুণে, তাই সব দিন সবসময় টাইম মেনে লোকাল ছাড়া হয়তো সম্ভব হয়ে ওঠে না। সে নিয়ে নিত্যযাত্রীদের কিছু বিরক্তি ক্ষোভ থাকাও স্বাভাবিক, কারণ লোকাল ট্রেনের সঙ্গে সবার জীবনই চলে ঘড়ির কাঁটার মতো। 1985 সালে স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল ও ইলেকট্রিক লোকোমোটিভ চালু করা হয়। 1987 থেকে 1995 সালের মধ্যে রেলওয়ের সংরক্ষণ ব্যবস্থার পুরোটাই সুনিয়ন্ত্রিত ও কম্পিউটারাইজড করা হয়। 1897 সাল থেকে রেলওয়ে কোম্পানিগুলি যাত্রী কোচগুলিতে আলোর ব্যবস্থা করে, আর 1905 সালে বঙ্গভঙ্গের সময় রেলওয়ে বোর্ড গঠিত হয়। রেল ব্যবস্থা ভারত সরকারের রেল মন্ত্রক কর্তৃক অধিগৃহীত ও পরিচালিত হতে থাকে। প্রথম রেল বাজেটটি 1925 সালে উপস্থাপিত হয়েছিল, আর 1925 সালের 3রা ফেব্রুয়ারি ভারতের প্রথম ইলেকট্রিক যাত্রী ট্রেনটি ভিক্টোরিয়া টার্মিনাস এবং কুলার মধ্যে 1500 ভিডিসি ওভারহেড বিদ্যুতে চলেছিল। প্রাথমিক রেলযাত্রার 100 বছর পর ইলেকট্রিক মাল্টিপল ইউনিট পরিষেবা বা ইএমইউ শুরু হয়। বর্তমানে নিত্যযাত্রী পরিবহনে নিযুক্ত শহরতলি লোকাল ট্রেনগুলি মূলত ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলিতে 9টি কোচ থাকে, আবার ব্যস্ত সময়ের চাহিদা অনুসারে 12টি কোচও থাকে। একটি ইএমইউ ট্রেনের একটি ইউনিটে একটি পাওয়ার কার আর 2টো জেনারেল কোচ থাকে। এইভাবে একটি 9 কোচ যুক্ত ইএমইউ 3টি ইউনিট নিয়ে গঠিত হয়, আর 12 কোচের গাড়ির জন্য লাগে 4টি ইউনিট। এই ইউনিটগুলির প্রত্যেকটিতে একটি করে পাওয়ার কার থাকে। একটি সাধারণ কোচ 96 জন যাত্রী পরিবহনের উপযোগী করে নির্মিত হয়, তবে ব্যস্ত সময় সেই সংখ্যা দ্বিগুণ বা 3 গুণও হয়ে যায়। কলকাতার রেকগুলি এসি বিদ্যুতে চলে। এখনকার লোকাল ট্রেন মূলত 3 ধরনের: 40 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টার প্যাসেঞ্জার ট্রেন, যেগুলো রুটের প্রতি স্টেশনেই বিরতি নেয়। দ্বিতীয়, শহরতলির লোকাল বা ইএমইউ, এবং তৃতীয়, শহরের মধ্যের যোগাযোগ ব্যবস্থায় সাহায্যকারী মেট্রো রেল পরিষেবা, যা কলকাতায় 1984 সাল নাগাদ স্থাপিত হয়। লোকাল রেল 19 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ ভারতে নির্মিত যাত্রীবাহী রেলওয়ের অংশ। ব্যবস্থাটি ভারতীয় রেলের 2টি জোন দ্বারা পরিচালিত হয়: পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল। এই জোনগুলির মধ্যে পূর্ব রেল হাওড়া ও শিয়ালদহ বিভাগে এবং দক্ষিণ পূর্ব রেল খড়গপুর বিভাগে বিভক্ত। কলকাতা থেকে পূর্ব রেলের সূচনা হয় 1952 সালের এপ্রিলে। হাওড়া রেল বিভাগ, শিয়ালদহ রেল বিভাগ, আসানসোল রেল বিভাগ ও মালদা রেল বিভাগ পূর্ব রেলের অন্তর্গত। কলকাতা থেকে দক্ষিণ পূর্ব রেলের সূচনা হয় 1955 সাল নাগাদ। এর বিভাগগুলি হলো আদ্রা রেলওয়ে বিভাগ, চক্রধরপুর রেলওয়ে বিভাগ, খড়গপুর রেলওয়ে বিভাগ, রাঁচি রেলওয়ে বিভাগ। এই সব বিভাগেই লোকাল ট্রেন চলে, তবে ভারতীয় রেল শিয়ালদা থেকে বনগাঁ রেলপথে শুধুমাত্র লোকাল ট্রেনই চালায়। এই পথে কোনো মেল বা এক্সপ্রেস ট্রেন চলে না। শিয়ালদহ থেকে বনগাঁর দূরত্ব মাত্র 77 কিলোমিটার। রেল স্টেশন হিসেবে শিয়ালদহ চালু হয় 1869 সালে। এটি কলকাতা ও শহরতলির সঙ্গে সংযোগ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। শিয়ালদহ উত্তর শাখার 14টি ও দক্ষিণ শাখার 7টি মিলিয়ে মোট 21টি প্ল্যাটফর্ম এবং মোট 28টি ট্র্যাকে প্রতিদিন প্রায় 18 লক্ষ যাত্রী সাধারণ যাতায়াতের সুবিধা ভোগ করে থাকেন। শিয়ালদহ দক্ষিণ লাইন হল কলকাতা থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ সংযোগ। এটি পূর্ব রেলওয়ের অংশ। মেইন লাইন শিয়ালদহ থেকে শুরু হয়ে নামখানা রেলওয়ে স্টেশনে শেষ হয়, যার দৈর্ঘ্য 108 কিলোমিটার বা 67 মাইল। এটি লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ডাবল ট্র্যাক এবং লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত সিঙ্গেল ট্র্যাক। এই করিডোরের প্রথম শাখা লাইনটি বালিগঞ্জ জাংশন থেকে শুরু হয় এবং 19 কিলোমিটার দূরে বজবজ রেলওয়ে স্টেশনে শেষ হয়। একটি দ্বিতীয় শাখা লাইন সোনারপুর জাংশনে শুরু হয় এবং 28 কিলোমিটার দূরে ক্যানিংয়ে শেষ হয়। তৃতীয় শাখা লাইনটি বারুইপুর জাংশন রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে 35 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে শেষ হয়। সোনারপুর এই লাইনের একমাত্র ডিপো। তবে ভারতের বৃহত্তম রেল স্টেশন হলো পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া রেল স্টেশন, যেখানে 23টি প্ল্যাটফর্ম রয়েছে। আর শুধু বৃহত্তম রেল স্টেশনই নয়, এটি ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন এবং এই স্টেশন থেকে দিনে প্রায় 10 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। প্রতিদিন প্রায় শহরতলির 500টি ট্রেন যাতায়াত করে এই স্টেশন থেকে। কলকাতার মেট্রো রেলওয়েও যাত্রীবাহী লোকাল ট্রেনের মধ্যেই পড়ে, যেটি মূলত কলকাতা শহর এলাকার মধ্যে দ্রুত যাতায়াতে সাহায্য করে।
এটির একটি শাখা মধ্য কলকাতার মূল জাংশন শিয়ালদহ থেকে সোজা পূর্ব কলকাতার সল্টলেক সেক্টর 5 এর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আর শিয়ালদহ পূর্ব রেলওয়ের মূল জাংশন হওয়ার ফলে রেল ও মেট্রো রুট মিলিয়ে শহরতলির সঙ্গে সেক্টর 5 আইটি হাবের যোগাযোগ অত্যন্ত সুগম হয়েছে। অপরদিকে আরেকটি লাইন দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চল থেকে উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত। এতে প্রায় গোটা কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার মধ্যে যোগাযোগ সুগম ও দ্রুত সম্ভব হয়। 1984 সালের 24শে অক্টোবর কলকাতা মেট্রোর প্রথম অংশটি চালু হয়। 2010 সাল থেকে এটি একটি স্বতন্ত্র রেলওয়ে অঞ্চলের মর্যাদা লাভ করে। এছাড়া চক্র রেল ও পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগের অধীনে কলকাতার লোকাল ট্রেন পরিষেবার অন্তর্গত। 20টি স্টেশন নিয়ে 42 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথ গঙ্গার ঘাট বরাবর হয়ে দক্ষিণ কলকাতা ও ফের ঘুরে দমদম জংশনকে যুক্ত করে। চক্র রেল বা সার্কুলার রেলওয়ে করিডোরটি কলকাতার অভ্যন্তরীণ শহরের আশপাশের এলাকাগুলিকে ঘিরে রেখেছে। পুরনো কলকাতার ঘাটগুলির কাছাকাছি যেমন বাবুদের বাগানবাড়ি গড়ে উঠেছিল, তেমনি সেই সময় তাদের জাহাজ ও তেলের ব্যবসায় সুবিধার্থে ঘাটের কাছাকাছি রেল স্টেশনও তৈরি হতে থাকে। উত্তরে দমদম জংশন স্টেশন থেকে শুরু করে পাতিপুকুর, কলকাতা, টালা হয়ে পুরনো বনেদি কলকাতার বাগবাজার, শোভাবাজার ও আহিরিটোলা ঘাট হয়ে এই রেলপথ সোজা চলে যায় ব্যবসায়ী পট্টি বড় বাজারে। তারপর আবার অফিস পাড়ার বিবাদীবাগ, ইডেন গার্ডেন্স হয়ে প্রিন্সেপ ঘাট হয়ে খিদিরপুর চলে যায়। সেখান থেকে মাঝের হাট হয়ে এই রেলপথ চলে যায় দক্ষিণ কলকাতার নিউ আলিপুর, টালিগঞ্জ, লেক গার্ডেন্স, বালিগঞ্জ স্টেশন এবং পার্ক সার্কাস। তারপর স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট, বিধাননগর রোড পার হয়ে অবশেষে পুনরায় দমদম জংশন পর্যন্ত চক্রাকারে রয়েছে এই রেলপথ। দমদম জংশন থেকে টালা পর্যন্ত লাইনটি ডাবল ট্র্যাক, টালা থেকে মাঝেরহাট পর্যন্ত লাইনটি সিঙ্গেল ট্র্যাক। টালা থেকে মাঝেরহাট পর্যন্ত হুগলি নদীর পাশ দিয়ে প্রবাহিত। এটি হাওড়া সেতু, বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে চলে এবং হুগলি নদীর সমান্তরালে চলে। ফলে যাত্রী সাধারণের কাছে চক্র রেলপথে কলকাতা শহর ঘুরে ফেলা এই রেলপথের মাধ্যমে খুবই সহজ ও রোমাঞ্চকর। কম খরচে যাত্রা ও ভ্রমণ, মনোরঞ্জন সবই সম্ভব। বাংলার লোকাল ট্রেনের ইতিবৃত্ত। লোকাল কি ছিল আর কি হইয়াছে। প্রথম যে রেলটি শান্তিপুর কৃষ্ণনগর লাইনের আইসতলা ঘাট থেকে চলতো, সেই গাড়ি কেমন ছিল? এই বর্ণনায় পাওয়া যায় এই লাইট ট্রেনটি খুব বেশি সভ্য ছিল না। গাড়িতে ফার্স্ট ক্লাস বলে কিছুই ছিল না। কামরাগুলির মাথায় ছিল টিনের ছাউনি, কামরাগুলির ভিতরে বসবার জন্য বেঞ্চি পাতা থাকতো, আর বৃষ্টি আটকাবার জন্য থাকতো ক্যাম্বিসের ছেঁড়া পর্দা। রাত হলে কেরোসিন ল্যাম্প জ্বালানো হতো, কারণ সে সময় ট্রেনে গ্যাসের কিংবা ইলেকট্রিকের কোনো বন্দোবস্তই ছিল না। 1925 সালের 31শে মে চূর্ণী নদীর ওপর পুল নির্মাণ হলে শিয়ালদহ থেকে রানাঘাট হয়ে শান্তিপুর পর্যন্ত ব্রডগেজ লাইন সম্প্রসারিত হয়। ফলে আইসতলা ঘাট থেকে শান্তিপুর পর্যন্ত যে ছোট রেল চলতো, সেটার প্রয়োজন ফুরালো। কিন্তু শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত ন্যারোগেজ লাইন 2010 সাল পর্যন্ত ছিল। শান্তিপুরের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাষ্পীয় রেল চলত। 20 শতকের 8-এর দশকের প্রথম দিক পর্যন্ত চলত সেটি। ট্রেনটিতে থাকতো 3টি কামরা, কখনো কখনো 4টি কামরাও জোড়া হতো। ট্রেনের প্রথাগত যে লালচে রং হতো, সেই রঙেরই ছিল এই কামরাগুলি। এরপর 20 শতকের 8-এর দশকের দ্বিতীয় পর্যায়ে স্টিম ইঞ্জিন উঠে গিয়ে তার জায়গায় স্থান নেয় ডিজেল চালিত রেল ইঞ্জিন। ডিজেলে রূপান্তরিত হবার পর দিনে 3 জোড়া ট্রেন চলতো এই রুটে। স্থানীয় বড় উৎসব রাসযাত্রা উপলক্ষে ট্রেন বাড়ানো হতো। এই ট্রেনের জন্য ইঞ্জিন সমেত মোট 8টি কামরা ছিল। 7031 ও 7041 নম্বরযুক্ত কামরা দুটি ছিল ইঞ্জিন কাম প্যাসেঞ্জার। এখানে রেল চালকের আসন এবং রেল চালকের বাঁ দিকে ছিল ডিজেল ইঞ্জিন। সেটি ছিল এখনকার লোকাল বাসে যেরকম ইঞ্জিন থাকে ঠিক সেই রকম। এই জায়গাটুকু বাদ দিয়ে যাত্রীদের জন্য ছিল চালকের পেছন থেকে কামরার শেষ পর্যন্ত লম্বা টানা সিট। যাত্রীদের সঙ্গে চালকের কোনো আড়াল থাকতো না। বসবার জন্য কামরা দুটিতে 26টি আসন থাকতো। 7038, 7002, 7039 এই নাম্বারযুক্ত কামরাগুলি ছিল মাঝের। এটি সম্পূর্ণটাই ছিল যাত্রীদের, যেখানে 42টি করে বসবার আসন থাকতো। শেষের কামরাগুলির নাম্বার ছিল যথাক্রমে 7040, 7042 এবং 7045। এগুলি ছিল গার্ড কামরা, যেখানে 42টির মধ্যে 4টি সিট কমিয়ে গার্ডের জন্য আলাদা কক্ষ থাকতো। প্রত্যেক কামরায় যাত্রীদের ওঠানামার জন্য 2টি করে দরজা থাকতো। ট্রেনটি চলবার সময় একটি ইঞ্জিন কামরা, একটি মিডল ও একটি গার্ড কামরা জুড়ে বাদ বাকি কামরাগুলি আলাদা করে রেখে দেওয়া থাকতো।
যখন কোনো কোচ খারাপ হতো তখন খারাপটি মেরামতির জন্য ওয়ার্কশপে পাঠিয়ে রেখে দেওয়া ভালো কামরা নিয়ে নেওয়া হতো। শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইনটির দূরত্ব ছিল 27.39 কিলোমিটার এবং ট্রেন এতটাই কম গতিতে চলতো যে যাত্রা শুরুর স্থান থেকে গন্তব্যে পৌঁছতে সময় নিত 1 ঘন্টা 40 মিনিট। প্রথম যখন ডিজেল ট্রেন চলা শুরু করেছিল তখন ট্রেনটির কামরাগুলির রং ছিল ওপরে ও নিচে কমলা আর মাঝখানে সাদা ক্রিম মতো। পরে অবশ্য সেই কমলা রঙের বদলে আসে ঘন সবুজ রং, মাঝের রং কিন্তু একই থাকতো। আসলে কাঁচরাপাড়া ওয়ার্কশপে যখন যে রঙের আমদানি হতো কামরার রং সেটাই করে দেওয়া হতো। যাত্রাপথের ভাড়া ছিল মাত্র 5 টাকা। সিগন্যাল ছিল ম্যানুয়াল। ডিজেল ইঞ্জিনটা একমুখী হওয়ায় নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুরে আসবার পর এক বিশেষ পদ্ধতিতে ইঞ্জিনের অভিমুখ ঘোরানো হতো। প্রথমে 3 কামরা থেকে ইঞ্জিন কামরাটি বাকি 2টি কামরা থেকে আলাদা করে দেওয়া হতো। এরপর সেটি ব্যাক করে প্ল্যাটফর্ম থেকে কিছু দূরে রাখা কুমোরের চাকার মতো আকৃতিযুক্ত টার্ন টেবিলে নিয়ে গিয়ে কামরাটিকে লক করে দেওয়া হতো। তারপর টার্ন টেবিলের 2 প্রান্তে রাখা লোহার রড ধরে টানতে 180 ডিগ্রি ঘোরালে ইঞ্জিনের অভিমুখ আবার নবদ্বীপ ঘাটগামী হলে টার্ন টেবিলের লক খুলে আবার প্ল্যাটফর্মে নিয়ে এসে বাকি 2টি কামরার সঙ্গে জুড়ে দেওয়া হতো। কলকাতার যাত্রীদের জন্য আর্মেনিয়ান ঘাটের টিকিট ঘর ছিল। মালপত্র সমেত যাত্রীদের গঙ্গা পারাপারের জন্য ছিল স্টিম বোট। রেলের টিকিটের মধ্যেই বোটের ভাড়াও ধরা থাকতো। হাওড়া থেকে রওনা হওয়া প্রথম ট্রেনটিতে 3টি প্রথম শ্রেণীর, 2টি দ্বিতীয় শ্রেণীর, 3টি তৃতীয় শ্রেণীর ও গার্ডের জন্য একটি ব্রেক ভ্যান ছিল। একটি কামরা এক ভারতীয় এবং আরেকটি কামরা শিরকোর নামে এক ইউরোপীয় ভদ্রলোক রিজার্ভ করেছিলেন। হুগলি পর্যন্ত প্রথম শ্রেণীর ভাড়া ছিল 3 টাকা, দ্বিতীয় শ্রেণীর 1 টাকা 2 আনা আর তৃতীয় শ্রেণীর 7 আনা। তৃতীয় শ্রেণীর কামরার দরজা বাইরের দিকে খুলতো আর কোনো শৌচাগার ছিল না। 1874 সালে চতুর্থ শ্রেণীর কামরা যুক্ত হয়। তখন ওই কামরায় বসবার বেঞ্চ থাকতো না, মেঝেতে বসতে হতো। 1885 সালে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা হয়। তখন থেকে ওই কামরা হলো তৃতীয় শ্রেণী আর আগের তৃতীয় শ্রেণীর নাম হলো ইন্টারমিডিয়েট বা ইন্টার ক্লাস। আজকাল কিছু ট্রেনে যে দোতলা কামরা দেখি তা কিন্তু রেলে নতুন সংযোজন নয়। 1862 সালে রেলে দোতলা তৃতীয় শ্রেণীর কামরা ব্যবহার করা হতো। রোড ট্রাফিকের ব্যস্ততা অনুযায়ী ভারতীয় রেলের বিভিন্ন প্রকারের লেভেল ক্রসিং রয়েছে, যথা স্পেশাল ক্লাস, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস এবং ডি ক্লাস। ব্যস্ততা পরিমাপ করা হয় মূলত কোন সড়কের ওপর গেটটি অবস্থিত তার ওপর, যেমন জাতীয় সড়ক, রাজ্য বা জেলা স্তরের সড়ক কিংবা মাটির রাস্তা অথবা কেবলমাত্র গবাদি পশু বা জীবজন্তুদের পেরোনোর মতো রাস্তা। শেষেরটা ডি ক্লাস। কোনো গেট সারাক্ষণ খোলা থাকে, কোনোটা আবার ট্রেন আসার সময় বন্ধ হয়। আবার কোনো গেট সারাক্ষণ বন্ধ থাকে, রোড ট্রাফিকের প্রয়োজনে খোলা হয়। আবার কোনো গেট দিনের বেলা নিয়ন্ত্রণ করা হলেও রাত্রে খোলা থাকে। এই গেটগুলির কোনোটিতে গেটম্যান থাকে, কোনোটিতে থাকে না। 1886 সালে প্রথম দিল্লিতে কম্পিউটারাইজড টিকিট সংরক্ষণ বা রিজার্ভেশন নিয়ম চালু হয়। ভারতীয় রেলওয়েতে প্রথম কম্পিউটারাইজড রিজার্ভেশনের ব্যবস্থা শুরু হয় নিউ দিল্লিতে। এর আগে ম্যানুয়াল রেজিস্ট্রি এন্ট্রি মেথডের মাধ্যমে রিজার্ভেশন করা হতো, যার ফলে মানুষের ট্রেনের রিজার্ভেশনের টিকিট কাটতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত। বদলে যাওয়া যুগের সঙ্গে তাল মেলাতে রেলও ডিজিটাল হলো। 2003 সালে রেলওয়ে আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন টিকিট পরিষেবা চালু করেছে। এই টিকিট ছাড়াও যাত্রীরা আই টিকিটও বুক করতে পারেন। অনলাইন বুক করা বা ডাক সরবরাহকৃত টিকিট ছাড়া আই টিকিট মূলত নিয়মিত ছাপা টিকিট। বর্তমানে লোকাল ট্রেনের টিকিটও বুক করা যায় বিশেষ একটি অ্যাপের সাহায্যে। ইউনিভার্স টিকিটিং সিস্টেম বা ইউটিএস অ্যাপ দক্ষিণ পূর্ব রেলওয়ে 2018 সালের 4 জুলাই লঞ্চ করে। লোকাল ট্রেনে নিত্যযাত্রীদের মধ্যে মহিলাদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার মতো। তাদের যাতায়াতের সুবিধার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন 2009 সালের জুলাইয়ে বাংলায় চালু হলো লেডিজ স্পেশাল ট্রেন মাতৃভূমি লোকাল। ট্রেনে মেয়েদের জন্য আলাদা কামরার ব্যবস্থাটা অবশ্য শুরু হয়েছিল 1930 সালে। ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন ডেকান কুইনে প্রথম মহিলাদের জন্য সংরক্ষিত কামরার বন্দোবস্ত করা হয়েছিল। গত কয়েক বছরে পূর্ব রেলে লোকাল ট্রেনের অনেকগুলি আধুনিক রেক যুক্ত হয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে ছুটতে পারে তারা। স্টেনলেস স্টিলের ওই সব রেকে যাত্রীদের সফরের অভিজ্ঞতা আগের তুলনায় অনেকটাই ভালো। জিপিএস প্রযুক্তির মাধ্যমে ওই সমস্ত রেকে পরবর্তী স্টেশন সম্পর্কে ঘোষণাও শুনতে পান যাত্রীরা।
এবার খানিকটা বিনোদন যুক্ত করে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও কিছুটা উন্নত করতে লোকাল ট্রেনে বসানো হচ্ছে এলসিডি স্ক্রিন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের সবকটি লোকাল ট্রেনে চালু হচ্ছে এই ব্যবস্থা। ট্রেনের কামরায় বসানো মনিটরের মাধ্যমে যাত্রীদের কাছে রেল ও সফর সংক্রান্ত নানা তথ্যের পাশাপাশি সংবাদ এবং বিনোদনও পৌঁছে দেওয়া হবে। সেই সঙ্গে পর্দায় দেখানো বিজ্ঞাপন থেকে যাত্রী ভাড়া বহির্ভূত খাতে আয়ও করতে পারবে রেল। পাশাপাশি মেট্রো রেলের মতো লোকাল ট্রেনকে বাতানুকূল করার কাজও চলছে। কয়েক বছর আগেই মুম্বাইয়ে চালু হয়েছে বাতানুকূল লোকাল। এবার সেই ধাঁচে লোকাল ট্রেনে এসি রেক চালানো নিয়ে রেল বোর্ডকে চিঠি দিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পরীক্ষামূলকভাবে একটি এসি রেক চেয়ে পাঠানো হয়েছে। রেল বোর্ডের সম্মতি মিললে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে বাতানুকূল রেক আসবে কলকাতা শিয়ালদহ ডিভিশনে। রেল সূত্রের খবর, 2017 সালে মুম্বাইয়ে শহরতলি ট্রেনে প্রথম পরীক্ষামূলকভাবে বাতানুকূল রেক চালানো হয়। অস্বাভাবিক বেশি ভাড়ার কারণে দীর্ঘদিন তাতে ভিড় হতো না। মাস কয়েক আগে ভাড়া অনেকটা কমানো হয়। শুরুতে লোকাল ট্রেনের প্রথম শ্রেণীতে ন্যূনতম 5 কিলোমিটার যেতে ভাড়া ছিল 50 টাকা, বাতানুকূল রেকে 65 টাকা। কয়েক মাস আগে তা কমিয়ে প্রথম শ্রেণীতে 25 টাকা ও বাতানুকূল রেকে 35 টাকা করা হয়েছে। এর ফলে মুম্বাইয়ে লোকাল ট্রেনের এসি রেকে যাত্রীদের সফরের আগ্রহ বেড়েছে। যাত্রী সুবিধার্থে ধীরে ধীরে উন্নতির পথেই এগোচ্ছে লোকাল ট্রেনের যাত্রা। তবে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে থাকে লোকাল ট্রেনের এই যাত্রায়। লোকালের ভালো মন্দ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবটুকু নিয়েই বাংলার লোকাল ট্রেনের ইতিবৃত্ত আপনাদের শোনাচ্ছি। বর্ষাকালে ভূমিধসের ফলে দক্ষিণ ভারতের কোঙ্কণ রেলওয়ে ক্ষতিগ্রস্ত হতো প্রায়শই। রেল দুর্ঘটনাও ঘটত। রেল সুরক্ষা ও সিগন্যালিং ব্যবস্থার প্রাচীন এই ব্যবস্থা সুরক্ষা দানে ব্যর্থ হচ্ছিল। তাই যাত্রী সাধারণের কথা ভেবে তাদের নিরাপত্তার স্বার্থে যাত্রীদের সঙ্গে সঙ্গে রেলের ভবিষ্যৎ সুরক্ষিত করতেও রেল কর্তৃপক্ষ ধীরে ধীরে রেলে উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু করে। সংঘর্ষ বিরোধী ডিভাইস, স্কাই বাস এবং রোল অন রোল অফ হলো রেলওয়ের বেশ কিছু উদ্ভাবন। 2 স্টেশনের মধ্যে ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থাও ট্রেন দুর্ঘটনার অন্যতম কারণ। স্বয়ংচালিত সিগন্যালিং ব্যবস্থার ফলে পরস্পর সংযুক্ত স্টেশনে সিগন্যালিং নিয়ন্ত্রণের সাম্প্রতিকতম উদাহরণ হলো ব্যর্থতা পরীক্ষণ সার্কিট। প্রতিটি ট্র্যাক সার্কিট ও সিগন্যাল সার্কিটকে এই সার্কিট সহায়তা করে থাকে। সমস্যার ক্ষেত্রে সিগন্যাল নিয়ন্ত্রণ কেন্দ্রকে অবহিতও করে। তবে উন্নত প্রযুক্তির রেলে সিগন্যাল নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রচলন শুরু হলেও সেখানেও রয়েছে বেশ কিছু সমস্যা। একটা ঘটনা বলি। একবার 25শে ডিসেম্বরের রাতে নৈহাটিগামী লোকাল ট্রেন কলকাতা স্টেশন ছেড়ে যখন দমদম স্টেশনের দিকে যাচ্ছে, সেই সময় পাতিপুকুর পেরোনোর পরই ট্রেনটির 3টি কামরা লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি, তবে তদন্তের রিপোর্টে দমদমের সিগন্যাল ইন্সপেক্টরের গাফিলতির কথা জানা যায়। প্রাথমিকভাবে সেই সিগন্যাল ইন্সপেক্টরকে শোকজও করা হয়। তবে সেই রিপোর্ট নিয়ে কর্মীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধে। তাঁদের বক্তব্য, দমদমের সিগন্যাল ও পয়েন্ট যে প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেই প্রযুক্তি একেবারে নতুন। শুধু তাই নয়, ওই রুট রিলে ইন্টারলক ব্যবস্থা এমনই যে কর্মীরা ভুল করলেও ওই যন্ত্র কিন্তু ভুল করবে না। ভুল হলে বিষয়টি রেকর্ড হয়ে থাকবে, প্রয়োজনে সিগন্যাল লাল হয়ে থাকবে। একজন সিগন্যাল ইন্সপেক্টরের ত্রুটি দেখিয়ে রেল কর্তারা নিজেদের দায় এড়াচ্ছেন কিনা রেল কর্মীদের একাংশ সেই প্রশ্ন তুলেছিল। তাদের অভিযোগ, ওই যন্ত্রেই কোথাও গোলযোগ রয়েছে, সেটা প্রকাশ্যে যাতে না আসে তার জন্যই একজন সাধারণ কর্মীকে দায়ী করা হলো। একটি সমীক্ষা অনুযায়ী ভারতে 83% রেল দুর্ঘটনার কারণ মানবীয় ভুল। এর মধ্যে রয়েছে সিগন্যালিং ও লাইনে গন্ডগোল থাকার কারণে রেল লাইনচ্যুত হওয়ার মতো দুর্ঘটনাও। ট্রেনে চাপা পড়ার মতো ঘটনাও রয়েছে। মানুষের গাফিলতির কারণে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে বিভিন্ন লোকাল রেল লাইনে, যা বারবার মনে করিয়ে দেয় রেলের সিগন্যালিং এবং যাতায়াতের ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের কতখানি তৎপর হওয়া জরুরি। যেমন 2022 সালেরই জুন মাসের ঘটনা। ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মে যাওয়ার পথে বর্ধমান স্টেশন ঢোকার মুখে বেলাইন হয়ে যায় বর্ধমান হাওড়া কড লাইন লোকালের মাঝের একটি কামরা। ট্রেনটির গতি সেই সময় ঘন্টায় 10-12 কিলোমিটার থাকাতে এবং কোনো যাত্রী তাতে না থাকাতে বড় কোনো দুর্ঘটনা হয়নি। তবে জানা যায় রেল লাইনের কোনো ত্রুটির কারণেই ইয়ার্ড থেকে বেরিয়েই বেলাইন হয়ে যায় ট্রেনটি। এছাড়াও যেহেতু রেল খুবই দ্রুতগতির যান, তাই আত্মহত্যা বা রেলে চাপা পড়ার ঘটনা ঘটতেই থাকে। বিশেষত জনবহুল অঞ্চলেই ঘটে এই ধরনের দুর্ঘটনা। শহরতলির বেশ কিছু জায়গায় লেভেল ক্রসিং ব্যবস্থা ঠিকমতো কাজ না করাতে এই দুর্ঘটনা এড়ানো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এছাড়া রাতের অন্ধকারে দৃশ্যমানতা কম থাকার কারণে এবং ব্রেক চেপেও খুব তাড়াতাড়ি এই যানকে থামানো না যাওয়াতে বহু মৃত্যু এই রেল লাইনে ঘটে যায়। ভারতীয় রেল স্বীকার করেছে যে দুর্ঘটনা নির্মূলীকরণের লক্ষ্য একটি অবাস্তব লক্ষ্য, তবু দুর্ঘটনার হার কমানোর চেষ্টা চলছে।
রেলের নিরাপত্তা বাড়াতে বিমানের মতো দূরপাল্লার ও লোকাল ট্রেনেও ব্ল্যাক বক্স লাগানোর কাজ শুরু করেছে রেল। এর ফলে গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটা জানা সম্ভব হবে। দ্বিতীয়ত, কথোপকথন রেকর্ড করার সুবিধাও মিলবে। অডিও ভিডিও এই দুই ধরনের রেকর্ডিংই করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। অর্থাৎ বলা যেতে পারে, বিমানের দুর্ঘটনার পর যেমন ব্ল্যাক বক্স থেকে যেসব তথ্য পাওয়া সম্ভব হয়, ঠিক তেমনি দূরপাল্লার এবং লোকাল ট্রেনেও কোনো দুর্ঘটনা ঘটলে তার প্রকৃত কারণ কি তা অনুসন্ধান করার জন্যই এই ব্ল্যাক বক্স কিংবা ক্রু অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেম অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। এছাড়া পরবর্তীকালে একই ধরনের দুর্ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ করা যেতে পারে তাও ঠিক করতে সাহায্য করবে এই সিস্টেম। আসানসোল ডিভিশনের 6টি গাড়িতে এবং হাওড়া ডিভিশনের একটি গাড়িতে এই ব্ল্যাক বক্স বা ক্রু অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেম প্রথম পরীক্ষামূলকভাবে বসানো হয়। 2022-23 রেল বাজেটে রেল কবচ প্রযুক্তির কথা ঘোষণা করে রেলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার দিকে নজর দেওয়া হয়েছে। এই ক্রু অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেম তারই একটা অংশ। রেল অত্যন্ত তৎপরতার সঙ্গে দুর্ঘটনার সংখ্যা শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছে। সম্প্রতি রেল ব্যবস্থার সুরক্ষায় আরও একটি অভিনব প্রযুক্তির আবিষ্কার করেছে চুঁচুড়ার 2 স্কুল পড়ুয়া। তাদের নতুন প্রযুক্তি সেফটি অ্যান্ড অ্যালার্ট। এর মাধ্যমে ট্রেন চালক যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাহলে স্বয়ংক্রিয় ব্রেক কষে থেমে যাবে ট্রেনটি। রেলের কোনো রকম দুর্ঘটনা ঘটবে না। ট্রেন চালকের আঙুলে আংটির মতো লাগানো থাকবে অক্সি পালস মিটার, যা চালকের রক্তে অক্সিজেনের পরিমাণে নজর রাখবে। অসুস্থ অবস্থায় সেই পরিমাণ কমে যায় আর তখন ট্রেন স্বয়ংক্রিয় ব্রেক কষে থেমে যাবে। এতে চালক আনফিট থাকলে অনেকাংশেই এড়ানো যাবে দুর্ঘটনা। ভারতীয় রেল একটি অ্যাম্বুলেন্স ট্রেন পরিষেবা শুরু করে 2017 সালে, যাতে দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানো যায়। ভারতীয় রেলের একটি হসপিটাল ট্রেনও আছে, যেটির নাম হলো লাইফ লাইন এক্সপ্রেস। এটি শহর থেকে বহু দূরের গ্রামগঞ্জে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেয়। 16 জুলাই 1991 সালে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন, ভারতীয় রেল ও স্বাস্থ্য মন্ত্রক মিলিতভাবে এই পরিষেবা চালু করে। সেই সময় গোটা বিশ্বের কাছে এটি ছিল এক বিস্ময়কর রেলের যাত্রা এবং বলা বাহুল্য এই ব্যবস্থা পরবর্তীতে বহু দেশকেই অনুপ্রাণিত করেছে। এই লাইফ লাইন এক্সপ্রেসে রয়েছে অপারেশন থিয়েটারও, আর সেখানে অনেক জটিল অপারেশনও করা হয়েছে এবং বর্তমানেও হয়ে চলেছে। আর সবচেয়ে বড় কথা, এই সমস্ত পরিষেবাই রেলের তরফে দেওয়া হয় বিনামূল্যে। দুর্ঘটনা ও তা মোকাবিলার জন্য রেলের নেওয়া নানাবিধ উপায়ের মধ্যে আরও একটি জিনিস বলে রাখা উচিত, তা হলো পরিকাঠামোর তুলনায় ট্রেন অত্যন্ত বেশি। এরপর রয়েছে মালগাড়ির ঠেলা। রেলের রোজগার মূলত মালগাড়ি থেকেই, তাই ডিলে চার্জ থেকে বাঁচতে মালগাড়ির একটা প্রাধান্য থেকেই যায়। তাই বেশ কিছু ক্ষেত্রেই লোকাল ট্রেন স্টেশন থেকে ছাড়তে বা গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। হাজার হাজার মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু ব্যাপারখানা এরকম যে যত বেশি ট্রেন চলবে তত বেশি উন্নয়ন হয়েছে বোঝানো সম্ভব। নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন চলাচলের একরকম নিয়মবিধি রয়েছে, যা এক কথায় রেলের সংবিধান। সেই সব নিয়মবিধি মেনে তবেই একটি সিগন্যাল যাত্রার অনুমতি দেয়। স্টেশনে ক্যাপাসিটি সীমিত, বিশেষ করে হাওড়ার মতো ব্যস্ত স্টেশনে। তাই এই ট্রেন লেটটা কোনো রেলকর্মী বা চালকের হাতে থাকে না, বরং রেলের টাইম টেবিলের হেরফের হলে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর মহলের কাছে লিখিত জবাবদিহি করতে হয়। ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু একজন ট্রেন চালক ভুল করে সিগন্যাল 1 ইঞ্চি পেরিয়ে গেলে তাকে পত্রপাঠ বরখাস্ত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এটাই রেলের নিয়ম, কারণ ট্রেন চলাচলের সঙ্গে যুক্ত কর্মীদের সামান্য ভুলেরও কোনো ক্ষমা নেই। এদিকে যাত্রী ভাড়ায়ও রেলকে ভর্তুকি দিতে হয়। বাস বা অন্যান্য যানের ভাড়ার সঙ্গে তুলনা করলেই বোঝা যাবে রেলের ভাড়া যাত্রী সাধারণের পকেটের কথা ভেবেই। রেলের মুখোমুখি সংঘর্ষের ফলেও বহু দুর্ঘটনা ঘটে থাকে, তবে তার পরিমাণ লোকাল ট্রেনে কম। সংঘর্ষ রোধকারী যন্ত্রগুলি ভারতীয় রেলের খুব অল্প অংশেই সুলভ। এগুলিকে সমগ্র ব্যবস্থায় প্রসারিত করা প্রয়োজন। ঔপনিবেশিক যুগের সেতু ও শতাব্দী প্রাচীন ট্র্যাকগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন। বাংলার লোকাল ট্রেনের ইতিবৃত্ত আপনাদের শোনাচ্ছি আমি আরজে চৈতালি। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে রেল লাইনে জল জমা বা বিদ্যুতায়নের পর রেলের তারে গাছের ডালপালা জড়িয়ে লোকাল ট্রেন চলাচল ব্যাহত হওয়ার মতো ঘটনা আকছার ঘটে থাকে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও তার সমর্থকেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাদের দাবি দাওয়া নিয়ে প্রায়ই প্রতিবাদী কর্মসূচিতে রেল অবরোধকে অগ্রাধিকার দিয়ে থাকেন। এছাড়া মূল্যবৃদ্ধি, সিএ, অগ্নিপথের মতো সমস্যায় জর্জরিত হয়ে সাধারণ মানুষও প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে থাকেন, আর তাদেরও মূল হাতিয়ার এই জাতীয় সম্পদ অর্থাৎ লোকাল ট্রেন। তা সব দিক থেকেই রেল পরিষেবাকে ব্যাহত করছে এইগুলো।
2019 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ের ঘটনা। জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর প্রতিবাদে বাংলায় রেলকে কেন্দ্র করে জায়গায় জায়গায় বিক্ষোভ অবরোধ চলতে থাকে। কোথাও লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, কোথাও রেলের যন্ত্রাংশ, কোথাও রেলের ট্র্যাক, কোথাও গোটা রেল স্টেশন, তো কোথাও আস্ত রেলেই আগুন লাগিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। ফলে এক্সপ্রেস, প্যাসেঞ্জার থেকে লোকাল সমস্ত রেল পরিষেবাই ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। চরম ভোগান্তি হয় যাত্রী সাধারণের। পরীক্ষার্থীরাও আটকে পড়েছিলেন বিভিন্ন জায়গায়। শিয়ালদহ হাসনাবাদ শাখায় রেল অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ, যার জেরে ওই শাখায় সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে রেল লাইনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মালদা কাটিহার প্যাসেঞ্জারে পাথর বৃষ্টি করা হয়। স্টেশন চত্বরেও আন্দোলনকারীরা ব্যাপক ভাঙচুর চালান। বিক্ষোভের জেরে হাওড়া দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হাওড়া খড়গপুর লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন বাউড়িয়াতেও রেল অবরোধ হয়। উলুবেড়িয়া স্টেশনে ভাঙচুর হয়। হাওড়া সাঁকরাইল স্টেশনে টিকিট কাউন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাওড়ার মৌরিগ্রাম, সাঁকরাইল, নলপুর লাইনের সব ট্রেন বন্ধ হয়ে যায়। এমনকি হল স্টেশনগুলিতেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। কিন্তু লালগোলা স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা যে আগুন দিয়েছিল তাতে রেলের ক্ষতি হয় কয়েকশো কোটি টাকার। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদনও জানায় পূর্ব রেল কর্তৃপক্ষ। পরিস্থিতির গুরুত্ব বুঝে রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে বাংলার মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের হুঁশিয়ারিও দিয়েছিলেন। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর তা থেমেও যায়। সেদিনের ট্রেনে অগ্নিসংযোগী ইন্ধন দিয়েছিল এক সপ্তাহ পরের আরেকটি রেলে আগুন লাগার ঘটনাকে, যার ফলে লালগোলা লাইনের সমস্ত লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের চলাচল প্রায় 2.5 মাস বন্ধ থাকে। এনআরসি সিএ এর প্রতিবাদে লালগোলা স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা যে ট্রেনগুলিতে আগুন দিয়েছিলেন বিক্ষোভকারীরা, কৃষ্ণনগর লালগোলা রুটের ট্রেন চলাচল ফের স্বাভাবিক করার জন্য মুর্শিদাবাদের কৃষ্ণপুর থেকে পুড়ে যাওয়া ট্রেনগুলো রানাঘাটে রেলের কারশেডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। দায়িত্ব পড়েছিল অভিজ্ঞ সুপারভাইজার অরিন্দমের ওপরে। ট্রেন নিয়ে যাওয়ার সময় একটি বগি থেকে ধোঁয়া উঠতে দেখেন তিনি। ক্রমাগত আগুনের ফুলকিও ছুটছিল। ডিসেম্বরের ঠান্ডার রাতে নির্জন পরিবেশে ছোটা ট্রেনে ফের কি করে আগুন লাগলো তা বুঝতে ট্রেনের বাইরে উঁকি দেন সুপারভাইজার। বুঝতে পারেন 1 সপ্তাহ আগে সিএএ এনআরসির বিরুদ্ধে বিক্ষোভের সময় ট্রেনে আগুন লাগার কারণে পোড়া কামরার নিচের দিকে লেগে থাকা আধপোড়া রাবার, ফোম ইত্যাদি কোনোভাবে রেলের চাকার ঘর্ষণের সংস্পর্শে এসে আগুনের ফুলকি ছড়াচ্ছে। তার জেরেই তৈরি হচ্ছিল ধোঁয়া। গাড়ির গতি অনেক কম। পরবর্তী স্টেশন পলাশিতে পৌঁছতে সময় লাগবে। এদিকে স্টেশন মাস্টার বা রেলের সংশ্লিষ্ট স্টাফদের না জানিয়ে মাঝপথে ট্রেন দাঁড় করানোর কোনো বিধি নেই। তাই পলাশি ও অন্য বড় স্টেশনের সংশ্লিষ্ট কর্তাদের প্রথমে খবর দেন সুপারভাইজার অরিন্দম। তারপর আপৎকালীন সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক সমাজসেবী পলাশির বাসিন্দা ওসমান গনিকে বালির বস্তা দ্রুত জোগাড় করে আনার অনুরোধ জানান। ট্রেনটি পলাশি ঢোকার আগেই ওই যুবক তার 3 বন্ধুকে সঙ্গে নিয়ে 8টি বালির বস্তা নিয়ে স্টেশনে পৌঁছে যান। তারপর শুরু হয় লড়াই। পরে সেখানে 12টি অগ্নি নির্বাপক যন্ত্র এসে পৌঁছয় ও আগুন নিয়ন্ত্রণে আনে। তবু ওসমান ও তাঁর সঙ্গীদের আনা 8টি বালির বস্তাই বেশি কাজে এসেছিল। রেলের কর্মীদের সঙ্গে ওসমানরাও ধোঁয়া আগুনের ফুলকি নেভাতে সমানভাবে নেমে পড়েছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে লালগোলা পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু করতে সময় লেগে গিয়েছিল প্রায় 2.5 মাস। 2021 সালের ফেব্রুয়ারি মাসে আবার মুর্শিদাবাদের লালগোলা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। সংবাদপত্রে জানা যায় এই গোটা ঘটনায় নাকি রেলের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। নতুন করে স্টেশন সারিয়ে তুলতেও কয়েক কোটি টাকা খরচ হয়েছিল। সিএএ এবং এনআরসির বিরোধিতায় শুধু লালগোলা কৃষ্ণনগরই নয়, গোটা রাজ্যেই ট্রেন পরিষেবায় প্রভাব পড়েছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দক্ষিণ এবং উত্তরবঙ্গের সঙ্গেও। সরকারের প্রতি বিক্ষোভ প্রদর্শন বা প্রতিবাদের হাতিয়ার রেলকে বেছে নেওয়া ম্যানমেড সমস্যা ছাড়াও যে ঘটনা লোকাল ট্রেন ও তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের জীবন ও জীবিকায় আঘাত করেছে তা হলো করোনা ভাইরাসের ব্যাপক হারে সংক্রমণ। বাংলার লোকাল ট্রেনের ইতিবৃত্ত আপনাদের শোনাচ্ছি আমি আরজে চৈতালি। শুনছেন কুকু এফএম, শুনুন যেমন চায়। ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম থেকে যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, বিশেষ করে লোকাল ট্রেন পরিষেবা যে কখনো কোনো কারণে টানা এমন বন্ধ হয়ে যেতে পারে, সেটা ছিল মানুষের ভাবনার অতীত। সেই অসম্ভবকে সম্ভব করেছে একটি মারণ ভাইরাস। যদিও রেলের কিছু জরুরি পরিষেবা জারি ছিল, তবে সেই অগণিত মানুষের আনাগোনা, সুখ দুঃখের গল্প, তাসের আড্ডা, হাজারো জিনিসের বিকিনির ভান্ডার, এই চলমান যানের টিনের বগিগুলি বিষাদ মাখা হয়ে থমকে দাঁড়িয়েছিল।
কত আনন্দ, বেদনা, হতাশা, নতুন আশা, ভালোবাসায় ভরপুর মানুষদের ঠেলাঠেলি, অল্প একটু পা রাখার জায়গা করবার চেষ্টা, প্রচন্ড ভিড়ে ওঠা নামা, যাত্রাপথের কত লড়াই। করোনার প্রকোপে সেই কোলাহল, হাসি ঠাট্টা, গ্রুপবাজি সব নিমেষে বন্ধ হয়ে গেছে। মারণ ভাইরাস করোনার প্রকোপে বিশ্ব জুড়ে শুরু হওয়া অতিমারির কারণে সাধারণ জীবনযাত্রাই স্তব্ধ হয়ে যায়। চারপাশে শুধু আতঙ্ক। বায়ুবাহিত এই ভাইরাসের কারণে ঘটা সংক্রমণ কমাতে লোকাল ট্রেন যাত্রায় লাগাম পরানোটা বাধ্যতামূলক হয়ে ওঠে। তাই একরকম জোর করেই সাধারণ মানুষকে বাড়িবন্দি রাখতে বন্ধ করে দেওয়া হয় লোকাল ট্রেন চলাচল। 2020 সালের 22শে মার্চ থেকে ভারতে লোকাল এক্সপ্রেস সহ সব ধরনের ভারতীয় রেলের যাত্রী পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। যদিও লোকাল বেশ কিছু ট্রেন তার আগে থেকেই আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছিল, আর তার বদলে বেশ কিছু ট্রেনকে অস্থায়ী কোয়ারেন্টাইন কেন্দ্রে পরিণত করে ভারতীয় রেল। কিছু কিছু ট্রেনকে বানিয়ে ফেলা হয় করোনা আক্রান্ত এবং তাদের দেখভালের জন্য যারা রয়েছেন সেই চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের জন্য হোল্ডিং সেন্টার। আধিকারিকরা নিজের নিজের এলাকার জায়গা বেছেছেন যেখানে ট্রেনের কামরা দাঁড় করিয়ে রাখা যায়। শুধু তাই নয়, কামরাগুলিতে যাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে তার ব্যবস্থাও করা হয়। বেশ কিছু কোচকে ওয়ার্ড বানিয়ে ফেলা হয়। বিভিন্ন জোন থেকে কামরা নিয়ে এসে জুড়ে দেওয়া হয় মূল কোচের সঙ্গে এবং সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পর তা পরিণত হয় আইসোলেশন ওয়ার্ডে, যেখানে রোগীদের কোয়ারেন্টাইন করে রাখা এবং তাদের খাদ্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। রোগী, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক পৃথক কেবিন করে তার বাইরে লেবেল সেঁটে দেওয়া হয়। 2020 সালের 22শে মার্চ থেকে 11ই নভেম্বর 2020 করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার সময় প্রায় 7.5 মাস বন্ধ ছিল লোকাল ট্রেন। এরপর আসে করোনার দ্বিতীয় ঢেউ, যা প্রথমটির তুলনায় অনেক বেশি ভয়াবহ ছিল। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় 5ই মে 2021 থেকে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রথমে 2 সপ্তাহের জন্য লোকাল ট্রেন বন্ধ করা হয়, পরে দফায় দফায় ট্রেন চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। পুজোর সময়ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল সে বছর। চলেছিল কিছু স্পেশাল ট্রেন। কর্মস্থল খুলে গেলেও পুরোদমে লোকাল ট্রেন চালু না হওয়ায় বেশ টানা কয়েক মাস গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হতে হয় বহু মানুষকে। এবারেও টানা প্রায় 6 মাসের জন্য বন্ধ থাকার পর 31শে অক্টোবর 2021 সরকারের তরফে 50% যাত্রী নিয়ে চলার ছাড়পত্র নিয়ে বাংলায় আবার চলতে শুরু করে লোকাল ট্রেন। লোকাল ট্রেনে নিত্যযাত্রীদের যাতায়াতের ভাড়া বাবদ রেলকে একে ভর্তুকি দিতে হয়, তাই গোটা করোনাকালে রেল চলাচল বন্ধ।